থিলাগা নিজের স্ত্রীকে হত্যার দায়ে 14 বছর জেল খেটে প্যারোলে মুক্তি পায় মাত্র 14 দিনের জন্য। আর সে জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথেই রহস্যজনকভাবে আরও কয়েকটি খুন হতে থাকে। আর এই সব খুনের তদন্ত করতে চলে আসে নন্দিনী, আর তার সকল সন্দেহ যায় থিলাগার দিকেই, কারণ সে এত বছর তো খুনের দায়ে জেল খেটেছে। তবে এই সব খুনের পেছনে কি আসলেই থিলাগার হাত রয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি, যার নাম সাইরেন। গল্পের শুরুটা হয় 2019 সালে। দেখা যায় রাতের অন্ধকারে একজন লোক ভ্যানে করে আসে ব্রিজের কাছে। তারপর সেখান থেকে সে একটা বস্তা নিচে নামায়, আর সেই বস্তার ভেতর থেকে বেরিয়ে আসে একজন মানুষের দেহ। তখন দেখা যায় লোকটা একটা চাকু বের করে এবং সেই মানুষের কানের মধ্যে একাধারে আঘাত করে সেখান থেকে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কে এই নৃশংস লোক? কেনই বা সে মানুষদেরকে কানের মধ্যে আঘাত করে হত্যা করে? আর এই খুনগুলোর রহস্যটাই বা কি? আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর ধীরে ধীরে গল্পের মাধ্যমেই জানতে পারবো। তো যাই হোক, দৃশ্য এখান থেকে চলে যায় একটা স্কুলে। আজ এই স্কুলে অনুষ্ঠান আছে এবং সেখানে বাচ্চারা সহ তাদের অভিভাবকরাও আসে। তো স্টেজে ডাকা হয় মালার নামের একটা মেয়েকে, যে ক্লাস 9-এ পড়াশোনা করছে। তো মালার আসে তার বাবাকে নিয়ে স্পিচ দিতে। মালার অসম্ভব সুন্দর করে বলে যে, তোমরা সবাই বলেছ তোমাদের বাবার কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, কিন্তু আমার বাবার কাছে কখনোই কিছু চাইতে হয় না, কারণ সে আমার না বলা ইচ্ছাগুলোকেও পূরণ করে দেয়। তোমরা তোমাদের বাবার সাথে একসাথে থাকো, কিন্তু মোবাইল ইউজ করে, সেজন্য দূরত্বও থাকে। কিন্তু আমি আমার বাবার সাথে এই মোবাইল ইউজ করেই দূরত্ব কমাই। আমার বাবা আমার থেকে থাকে তো অনেক দূরে, কিন্তু আমার মনে হয় সে আমার খুব কাছেই আছে। আমি সব সময় যাই করি আর যাই করছি সব কিছু আমার বাবা দেখে আর জানে। তাই বাবাকে ভালোবাসার জন্য আলাদাভাবে কিছুরই প্রয়োজন হয় না, কারণ বাবা মানেই তো ভালোবাসা। এরপর এই স্পিচ দেওয়ার পর সবাই মালার স্পিচ অনেক পছন্দ করে, আর মালার এই কম্পিটিশন জিতে যায় এবং পুরস্কারও পায়। তো বাইরে আসলে মালারকে তার টিচার বলে, তোমার স্পিচ খুব সুন্দর ছিল, তোমার বাবাকে নিয়ে তুমি খুব ভালো বলেছ, তবে তুমি যে এত কথা বললে কিন্তু তোমার বাবার নাম আর উনি কোথায় থাকেন সেটা কেন বললে না? মালার তখন আর কিছুই বলতে পারে না। এরপর তার টিচার সেখান থেকে চলে গেলে মালার চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় ছোটবেলা মালারকে কেউ খেলায় নিত না, তাই মালার একদিন একটা ছেলেকে বলে, তুমি আমাকে খেলায় নিচ্ছ না কেন? ছেলেটা জানায়, কারণ তোর সাথে খেলা করা বারণ, আমার পরিবার থেকে মানা করেছে। মালার তখন জিজ্ঞেস করে, কেন? তারা কেন মানা করলো? ছেলেটা বলে, কারণ তোর বাবা জেলে আছে, তাই সেই জন্য তোর সাথে মেশা বারণ। মালার তখন বলে, মিথ্যা কথা, আমার বাবা তো মারা গিয়েছেন। তখন ছেলেটা বলে, তোর বাবা মারা যায়নি, বরং তোর বাবা একজনকে খুন করেছে বলেই সে জেলে আছে। এই কথা শোনার পর সেদিন মালার খুব কান্না করেছিল আর একদম অসহায় হয়ে পড়েছিল। তখন থেকে আজ পর্যন্ত সে তার বাবাকে নিয়ে সব সময় চর্চা করলেও কখনো কাউকে বলে না যে তার বাবা কোথায় থাকে আর কি করে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা জেলের দৃশ্য দেখতে পাই। সেখানে থিলাগা নামের একজন কয়েদিকে দেখি। তাকে পুলিশ অফিসার ডাক দেয় আর বলে, কেমন আছো থিলাগা? তুমি এখনো পিটিশনের রেসপন্স কেন করলে না? তোমার সাথে আরো কয়েকজন করেছে, তাদের কেউ না কেউ আপনজনের সাথে দেখা করতে যাবে, তাহলে তোমার কি হয়েছে? তখন আর একজন অফিসার বলে, আসলে স্যার, ওর মেয়েকে ভয় পায়, কারণ তার মেয়ে তাকে একদমই পছন্দ করে না। তার এই কথা শুনে বড় অফিসার বলে, দেখো থিলাগা, তুমি এইসব না ভেবে একবার দেখা করে আসো। যেহেতু বাবার সাথে যাবেই দেখা করতে, তাহলে মেয়ের সাথেও করে এসো। থিলাগা বলে, স্যার, ভেবে জানাবো। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই থিলাগা একটা বোর্ডে লেখে জীবন। তো আজ সে সবাইকে জীবন সম্পর্কে কিছু কথা বলবে। থিলাগা বলে, এই জেলে 1200 জন কয়েদির মধ্যে শুধুমাত্র আমরা 250 জন স্পেশাল, কারণ আমাদের উপর খুনের অপরাধ লেগে আছে। তো আপনারা কেউ কি জানেন কারো প্রাণ নিতে কতটুকু সময় লাগে? তখন একজন কয়েদি বলে, সময় লাগেই না, শুধুমাত্র একটা চাকু উঠিয়ে বসিয়ে দিলেই হলো। এরকম করে একে একে সবাই বলছিল যে খুন করা খুবই সহজ কাজ। থিলাগা তখন বলে, আচ্ছা,
তো এখন আমার কথা শোনো, এখানে যারা চুরি করেছে কিছু বা অন্য কোনো অপরাধ করেছে তারা চাইলেই সেই চুরি করা জিনিসপত্র ফেরত দিতে পারে বা যে অন্যায় করেছে তার ভরপাইও করতে পারে, কিন্তু আমরা যা করেছি তা আজীবন চেষ্টা করলেও ফেরত দিতে পারবো না, কারণ আমরা কারো জীবন নিয়েছি। তাই আমাদের ক্ষমা, আমাদের অপরাধ কমানোরও কোনো রাস্তা নেই। অন্য কয়েদিদের মতো আমাদের সেই সৌভাগ্য নেই। অন্যদিকে আমরা দেখতে পাই নন্দিনী নামের একজন পুলিশ অফিসারকে, তার উপরে ইনকোয়ারি বসে, কারণ সে নাকি একজনকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে খুন করে ফেলেছে। তো তার কারণে তার বিয়েটাও ভেঙে যায়। তবে ইনকোয়ারি করে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে আবারও ডিপার্টমেন্টে রিজয়েন করিয়ে দেওয়া হয়। এদিকে আমরা মালারকে দেখি, সে বাড়ি এসে দেখে তার দাদি রান্না করছে, কারণ আজ 14 বছর পর তার ছেলে জেল থেকে আসবে আর এখানে কিছুদিন থাকবে। তাই তার দাদি সবাইকে বলে রাখে যে যতদিন তার ছেলে থিলাগায়ে বাড়িতে থাকবে ততদিন যেন শুধুমাত্র তার পছন্দের খাবারই রান্না করা হয়। এইসব কথা শুনে মালার তার রুমে চলে আসে আর সেখান থেকে ব্যাগপত্র এনে সবকিছু গুছিয়ে নেয়। আর তার দাদিকে বলে, আমি না ওই লোকের মুখ দেখতে চাই আর না আমার মুখ তাকে দেখাতে চাই, তাই আমি চলে যাচ্ছি। মালার তার মাকে বলে, মা চলো আমরা আমাদের বাড়ি চলে যাই। মালারের মা বলে, কিন্তু মা এটাই তো আমাদের বাড়ি। মালার বলে, যে বাড়িতে খুনি এসে থাকবে সেখানে কখনো আমি থাকবো না, তাই চলো। তো এরপর বাড়িতে থিলাগা আসার আগেই তার মেয়ে স্ত্রী সেখান থেকে চলে যায়। কিছু সময় পর দেখা যায় থিলাগা তার বাড়ির আঙিনায় চলে আসে। তখন তার মা সহ পরিবারের বাকি সদস্যরাও তার দিকে এগিয়ে আসে তাকে বরণ করে ঘরে তোলার জন্য। তো প্রথমে এসেই থিলাগাকে তার মা জড়িয়ে ধরে আর প্রচুর কান্না করে। তারপর তার মা তাকে বরণ করে ঘরে আনে। থিলাগা ঘরে এসে সেই সমস্ত স্মৃতি মনে করে, যেই সব মুহূর্ত সে তার স্ত্রী সন্তানের সাথে কাটিয়েছিল। চারদিকে আজ তাকে তার মন দেখিয়ে যাচ্ছিল এই সব অসম্ভব সুন্দর মুহূর্তগুলো। তারপর থিলাগা আয়নায় নিজেকে দেখে আর তার মা তখন বলে, কি দেখছিস বাবা? থিলাগা বলে, মা আজ 14 বছর পর নিজেকে আয়নায় দেখার মতো সুযোগ পেলাম, তাই একটু দেখছি। এরপর থিলাগা বসে তার বাবার পাশে আর সে ভাবে যেদিন তাকে পুলিশ ধরে নিয়ে যায় সেদিন তার বাবা তাকে বলেছিল, আমার কিছুই যায় আসে না মানুষ তোকে নিয়ে কি বলবে, কারণ তোকে আমি খুব ভালো করেই চিনি। কিন্তু তোর মেয়ে বড় হয়ে যখন জিজ্ঞেস করবে তার বাবা কোথায়, তখন আমি কি উত্তর দিব? থিলাগা বলে, তাকে বলে দিও তার বাবা মারা গিয়েছে। একজন খুনি বাবার পরিচয় পাওয়ার থেকে মৃত বাবার পরিচয় পাওয়া অনেক ভালো হবে। তো এরপর দৃশ্য আসে বর্তমানে। আর থিলাগা তার ভাইকে বলে তার যে একটা জায়গা আছে সেইটুকু সে বিক্রি করতে চায়। তখন সে জিজ্ঞেস করে যে এটা সে বিক্রি কেন করবে। তখন থিলাগা এই জমি বিক্রি করার আসল কারণ বলে না। তারপর থিলাগা উপরে সবার ছবি দেখলেও তার মেয়ের ছবি কোথাও পায় না। তখন তাকে তার মা বলে, আমি জানি তোর চোখ কাকে খুঁজে যাচ্ছে। আসলে সে যখন জানতে পারে তুই আসবি তখনই সবকিছু প্যাক করে চলে গিয়েছে, তাও তার মাকে নিয়ে। থিলাগা এই কথা শুনে মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে তাদের কাউকেই বুঝতে দেয় না। শুধু বলে, সমস্যা নেই মা, আমি এখানে মাত্র 2 সপ্তাহ আছি আর এই দিনগুলোতে যেন তোমরা আবার তাকে বিরক্ত করো না আমার জন্য। সে যেমন ভাবে খুশি থাকতে পারবে তেমনই থাক। অন্যদিকে জায়গা বিক্রি নিয়ে তার ভাইয়ের স্ত্রীরা রেগে থাকে যে এত জীবন ধরে মালারকে বড় করলো তারা সবাই মিলে, আর এতদিন পর সে জেল থেকে ফিরে তার মেয়েকে জায়গা বিক্রি করে দিতে চাচ্ছে। তারা বলতে থাকে আমাদের এই স্বামীগুলো কোনো কাজেরই না। তখনই সেখানে থিলাগা আসে আর এই সব কিছু শুনে ফেলে। তখনই তারা তাকে সরি বলে। থিলাগা বলে, না না, তোমরা কেন সরি বলবে? আমারই উচিত উল্টো তোমাদের ধন্যবাদ দেওয়া, কারণ তোমরা আমার মেয়েকে এত বছর দেখে শুনে রেখেছো। আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই আনবু নামের একজন রাজনীতিবিদকে। সে যে পার্টির হয়ে কাজ করে আজ তাকে নির্বাচনে না দিয়েছে সেই পার্টির প্রধানের ছেলেকে। তো আনবুর এটা দেখে খুব রাগ হয় আর সে কল করে মানিকে। তখন মানি তাকে একটা প্ল্যান দেয়
যে কি করে তার পথ থেকে ওই ছেলেকে সরাতে হবে। তো মানি কল রাখার পর তাকে তার স্ত্রী জিজ্ঞেস করে কে সে। মানি বলে আনবু ভাই, আমি একটা খুব ভালো কন্ট্রাক্ট পেয়েছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 50 লাখ টাকা পাবো। তো এত টাকার কথা শুনে তার স্ত্রী একটু অবাকই হয়, তাই সে জিজ্ঞেস করে 50 লাখ টাকা, কেমন টাইপের কন্ট্রাক্ট এটা যে এত টাকা দিবে। মানি বলে আগে কাজটা তো সম্পূর্ণ করতে দাও, তারপর সব বলছি, এখনই এত অস্থির হলে তো হবে না, তাই না। অন্যদিকে আমরা দেখি একজন পুলিশ অফিসার আসে থিলাগার কাছে আর জিজ্ঞেস করে ভিলান কান্নির ব্যাপারে কিছু জানিস। থিলাগা বলে হ্যাঁ স্যার, ওই যে নাগাপাট্টির পাশেই আছে। তখন ভিলান কান্নি বলে আরে আমি নিজেই তো সে, আমার নাম দেখ আগে, পোশাকে লেখা আছে। তো আসলে সে এখানে এসেছে যতদিন থিলাগা তার বাড়ি থাকবে সে তাকে পাহারা দিয়ে রাখবে, যেন সে আবার কোথাও পালিয়ে না যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা থিলাগাকে দেখি সে তার মেয়েকে এক নজর দেখার জন্য অপেক্ষা করে। যখন মালার বাইরে আসে তখন তাদের সামনে চলে আসে তার স্কুল বাস, আর অনেক চেষ্টা করেও থিলাগা তার মেয়েকে একটু দেখতে পায় না। তারপর তাকে তার মা স্কুলের ঠিকানা দেয়। তখন সে চলে আসে মালারের স্কুলের সামনে। কিছুক্ষণ পর মালারের স্কুল ছুটি হয় আর সে বৃষ্টিতে বাইরে আসে। সেখানেই বাবা মেয়ের এত বছর পর দেখা হয়। সেই ছোট্ট বয়সে থিলাগা তার মেয়েকে ছেড়ে যায়, আর আজ দীর্ঘ 14 বছর পর তাকে দেখে সে খুব ইমোশনাল হয়ে যায়। তার চোখের সামনে ভেসে আসে সেই দিনের কথা যেদিন সে প্রথম তাকে কোলে তুলে নিয়েছিল, আর আজ তার মেয়ে কত বড় হয়ে গিয়েছে। একসাথে তার অনেক ইমোশন কাজ করতে থাকে। তবে থিলাগা তার মেয়ের সামনে যায় না, শুধু দূর থেকেই তাকে দেখে যায়। তবে ওই সময় সেখানে কয়েকটা ছেলে আসে আর আজে বাজে কথা বলে মালারকে বিরক্ত করতে শুরু করে। মালার তখন কিচ্ছু না বলে সেখান থেকে বাইরে চলে আসে। মালারকে তখন একটা মেয়ে বলে দিদি তুমি কিছু বললে না কেন এদের? যদি সত্যি আমার বাবা থাকতো তাহলে তাকে বলে আমি জেলে পাঠিয়ে দিতাম। মালার তখন কান্না করে আর বলে ঠিকই বলেছিস, যদি আজ আমারও বাবা এখানে থাকতো তাহলে এদেরকে একটা শিক্ষা অবশ্যই দিত। এই কথা দূর থেকে শোনা মাত্রই থিলাগা এই ছেলেগুলোকে এমন মার মারে যে নাক মুখ একদম ফাটিয়ে ফেলে। তারপর সেখানে পুলিশ এসে এই ছেলেদেরকে জেলে নিয়ে যায়। ছেলেগুলো তখন বলে স্যার আমাদেরকে লোকটা মেরেছে। এই কথা জানার পর পুলিশ অফিসার খুব রেগে যায় আর তার প্যারোলে যাওয়া বাতিল করে ফেলার কথা বলে। তখন থিলাগা বলে স্যার আমার কথাটা আগে শুনে নিন প্লিজ। আমি আজ 14 বছর পর আমার মেয়েকে প্রথমবারের মতো দেখার সুযোগ পেয়েছিলাম, কিন্তু এই ছেলেগুলো আমার মেয়েকে আজে বাজে কথা বলে তাকে বিরক্ত করছিল। এখন একজন বাবা হিসেবে তখন আমি আর কি করতাম স্যার বলুন তো। এরপর পুলিশ অফিসার ব্যাপারটা বুঝতে পারে আর ওই ছেলেগুলোকে আরো বেশি মারধর করে আবারও জেলে বন্দি করে রাখে আর থিলাগাকে বুঝিয়ে বলে সে যেন সাবধানে থাকে। এরপর আমরা থিলাগা আর ভিলান কান্নিকে দেখতে পাই। সেখানে তারা মদ খাওয়া নিয়েই কথা বলছিল আর এই পুলিশ অফিসার থিলাগার সাথে খুব মিলেমিশে যায়, একদম বন্ধুর মতো। তাই সে থিলাগাকে নিয়ে আসে যাতে করে দুজন মিলে গল্প করতে করতে মদ খেতে পারে। তো থিলাগা মদ আনতে এসে মুখ ঢেকে নেয়। তখন তাকে ভিলান কান্নি জিজ্ঞেস করে মুখ কেন ঢাকলে? থিলাগা বলে আরে স্যার যদি কেউ দেখে ফেলে যে পুলিশ আর কয়েদি বসে মদ খাচ্ছে তাহলে তো আমরা দুজনই সমস্যাতে পড়ে যাব, তাই মুখ ঢাকছিলাম। ভিলান কান্নি বলে আসলেই ভাই তোমার বুদ্ধি আছে, আমার তো মাথায় আসেনি। তো এরপর থিলাগা গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে আর ভিলান কান্নি যায় মদের বোতল আনতে। দেখা যায় সেখানে আবার এসে পড়ে নেতা আর তার সাথে আনবু। তো কথা ছিল আজ নেতাকে মারার, কিন্তু পুলিশকে দেখে মানির লোক কল করে তাকে জানায় ভাই এখানে তো পুলিশ আছে। এরপর ভিলান কান্নির সাথে নেতার দেখা হয়ে যায় আর আনবু এই সুযোগে সেখান থেকে চলে যায় আর বলে যায় যেন এখনই নেতাকে মেরে ফেলা হয়। তো এইদিকে আমরা ভিলান কান্নিকে দেখি সে যখন নেতার সাথে কথা বলে তার গাড়ির কাছে আসে তখন সেখানে থিলাগাকে পায়। ভিলান কান্নি বলে এই লোক কি আমাকে এখন জেলে পাঠানোর কথা ভাবছে নাকি? তারপর তাকে ডাকতে ডাকতে আবারও পেছনে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে আছে থিলাগা। ভিলান কান্নি বলে এই তুমি কোথায় ছিলে? থিলাগা বলে বাথরুমে গিয়েছিলাম। ভিলান কান্নি বলে আমাকে বলে যাবে না? এখানে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল টেনশনে। থিলাগা বলে আপনিই তো বললেন আমরা বন্ধু, তাই আর বলিনি। ভিলান কান্নি বলে কথা তো তুমি খুব ভালো বলতে পারো, সেরকম কাজও করা শেখো। আর এখন চলো আমরা একটা জায়গায় গিয়ে এগুলো খাই। এরপর সেখান থেকে তারা দুইজন আসে একটা নীরব জায়গায়
আর ড্রিঙ্ক করতে করতে ভিলান কান্নি জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, তুমি সেদিন ওই ছেলেগুলোকে মেরেছিলে কারণ তারা তোমার মেয়েকে বিরক্ত করেছিল। তুমি তোমার মেয়েকে এত ভালোবাসো? থিলাগা বলে, এই পৃথিবীতে উপরওয়ালা আমাদেরকে দুইটা অ্যাঞ্জেল দেয়, এক যে আমাদের সাথে সারা জীবন কাটিয়ে দিবে, আর দ্বিতীয় যার জন্ম আমাদের মাধ্যমে হবে। যদি এদের সামান্য পরিমাণও আঁচড় লেগে যায় তাহলেও আমাদের সহ্য হয় না। আর আমি তো আমার দুই অ্যাঞ্জেলকেই হারিয়ে ফেলেছি। ভিলান কান্নি বলে, থাক ভাই, ড্রিঙ্ক করার সময় এরকম কষ্টের কথা না বলাই ভালো। তার চেয়ে আমরা এই মুহূর্তটাকে এনজয় করি চলো। তবে এই সব বলতে বলতেই সেখানে ঘুমিয়ে পড়ে ভিলান কান্নি। আর সে বলে যে তুমি গাড়িটা যে করেই হোক চালিয়ে নিয়ে যেও, আমি রাস্তা বলে বলে দিব চোখ বন্ধ করে। অন্যদিকে আমরা একটা লোককে দেখি যে এসেছিল নেতাকে মারতে, আর তাকে চাকু মেরে সে সেখান থেকে পালিয়েও যায়। এদিকে থিলাগা গাড়ি চালানো শুরু করে আর আমরা তার অতীতের দৃশ্য দেখতে পাই। সে আসলে আগে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল আর এই অ্যাম্বুলেন্স চালিয়েই তার সংসার খরচ চলতো। যাই হোক, এরপর দেখা যায় সে গাড়ি করে পুলিশকে তার বাড়িতে নিয়ে আসে। উপর থেকে থিলাগাকে তার মেয়ে দেখে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। পরের দিন সকালে আমাদের নন্দিনীকে দেখানো হয়। সে সোজা চলে আসে ক্রাইম স্পটে। সেখানে এসে নন্দিনীর তার পুরাতন কথা মনে পড়ে যায়, যখন তাকে মানুষ ভুল বুঝেছিল, হত্যা করার দোষী বানিয়েছিল। আজ আবারও সে এরকমই একটা ক্রাইম স্পটে এসে দাঁড়িয়ে পড়েছে। তো তার মাথায় এই সবই বারবার আসছিল আর যাচ্ছিল। তো নন্দিনী নেতার কাজের লোককে জিজ্ঞেস করে, যখন তুমি বাইরে গিয়েছিলে তখন সে কি করছিল? ছেলেটা বলে, আমি যখন বাইরে যাই তখন তিনি বসে বসে টিভি দেখছিলেন, আর ফিরে দেখি তার খুন হয়ে গিয়েছে। নন্দিনী তখন অফিসার মূর্তিকে বলে যে এখন একটু খোঁজ নিয়ে দেখো তো কাল পাওয়ার কাট হয়েছিল কিনা। নন্দিনী তখন আবারও কাজের ছেলেটাকে জিজ্ঞেস করে যে যখন তুমি ফিরে এসেছিলে তখন কি এখানে কারেন্ট ছিল? ছেলেটা জানায়, হ্যাঁ ছিল, কিন্তু এখানে অন্ধকার ছিল, তাই আমি এসে সুইচ অন করি। এরপর মূর্তি এসে জানায়, ম্যাম, এখানে কোনোই পাওয়ার কাট হয়নি। তারপর দেখা যায় নন্দিনী সেখানের ফিঙ্গারপ্রিন্ট নিতে বলে ভেতরে চলে যায়। ডিএসপি এসে তখন নন্দিনীকে বলে, তোমার উপর আমরা বা আমি কেউই আর ভরসা করতে পারবো না, তাই তুমি চলে যাও। আর এমনিতেও তোমাকে সবাই খুনিই মনে করে, তাই এইসবে তোমার না থাকাটাই ভালো। নন্দিনী তখন বলে, স্যার, ইতিমধ্যেই ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে। খুনি নেতা মানিক্কামকে চাকু দিয়ে আঘাত করে মেরেছে এবং মারার আগে সে চারদিকে অন্ধকার করে রেখেছিল। আর হ্যাঁ, আমি তাকে খুন করিনি। এরপর বাইরে আসলে ডিএসপি কে আনবু বলে, আমাদের লিডারকে খুন করে কেউ চলে গেল আর তোমরা কিছুই করতে পারছো না? না পারলে নেই, আমি নিজে তাকে খুঁজে বের করে হত্যা করে ফেলবো। তো এখানে আনবু খুব ভালোবাসা দেখাচ্ছিল মানিক্কামের জন্য, যেন কেউই তাকে সন্দেহ না করতে পারে। তো রাতের বেলা যখন বসে বসে আনবু আর ডিএসপি ড্রিঙ্ক করছিল তখন ডিএসপি বলে, তুমি সেই রাতে কোথায় ছিলে? মানিক্কামকে একা রেখে আনবু বলে, আসলে আমার সেই রাতের কথা ভাবলেই খুব রাগ হয়, কারণ যদি আমি থাকতাম তার সাথে তাহলে এরকম কোনো কিছুই হতে পারতো না। ওই সময় দেখা যায় ভিলান কান্নির কল আসে। আনবু কল রিসিভ করলে তাকে ভিলান কান্নি বলে, কি করছো ভাই? আনবু বলে, আমাদের লিডার মারা গিয়েছে, তো আর কি করবো? হ্যাঁ, এটা কি কোনো প্রশ্ন করার বিষয়? কি সব বলছো ফোন করে? ভিলান কান্নি বলে, ভাই চিন্তা করো না, আমার হাতে এক বিশাল প্রমাণ চলে এসেছে, অর্থাৎ সেই চাকু যা দিয়ে তোমার লিডারকে খুন করা হয়েছে। তো সেই চাকুর ফিঙ্গারপ্রিন্ট থেকে আমরা সহজেই খুনিকে দ্রুত ধরতে পারবো। এই কথা শুনে তো আনবুর একদমই মাথা খারাপ হয়ে যায়, আর সে বলে, এই তুই আগে আমার কথা শোন। এই কেস সম্পর্কে তুই যা যা ইনফরমেশন পাবি তার সব আগে আমাকে তুই জানাবি, ঠিক আছে? ভিলান কান্নি বলে, হ্যাঁ ভাই, ঠিক আছে, আমার তো সমস্যা নেই। তখন ভিলান কান্নিকে থিলাগা বলে তাকে জিজ্ঞেস করতে যে আমার জমিটা বিক্রি করে দিবে কিনা। ভিলান কান্নি তখন বলে, ভাই, আমার আসলে একটা হেল্প লাগতো। আসলে আমার বন্ধুর একটা জায়গা আছে, সেখানটা সে বিক্রি করতে চায়। এখন তুমি যদি দাও তাহলে সে বিক্রি করতে পারবে আর কি। আনবু বলে, আচ্ছা দিব, আগে এই দিকটা সামলে নেই তারপর। এরপর আনবু মানিকে এসে ধরে আর বলে, তুই কি কাজ করে এসেছিস? পুলিশ একটা চাকু পেয়েছে, বুঝতে পারছিস? এখন যে কি হবে সেটা তো উপরওয়ালাই জানে। আর দেখ, আমি কিন্তু এখন আর কিছুই জানি না। তুই কাল নিজে থেকেই আত্মসমর্পণ করবি, আর হেডলাইন আসবে মানিক্কামকে তুই হত্যা করেছিস। যদি তুই এই কাজ না করিস তাহলে কাল হেডলাইন আসবে মানির রহস্যময় মৃত্যু, আর সেই হেডলাইন দেখার জন্য তুই কিন্তু বেঁচেও থাকবি না। তাই যা বলছি তা ভালোই ভালোই করে নিস, সেটাই তোর জন্য ভালো হবে।
আর তোর জীবনটাও বেঁচে যাবে। এখন তুই ভেবে দেখ তুই কি করবি। এরপর দেখা যায় থিলাগা ভিলান কান্নিকে জিজ্ঞেস করে, শুনলাম আপনি কি যেন চাকু আর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা বলছিলেন, ব্যাপারটা কি? ভিলান কান্নি বলে, আর একটা খুন হয়েছিল আর সেখানেই এই চাকুটা পাওয়া গিয়েছিল। আর ভাই তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি আবারও জেলে যাও তাহলে এটা ভেবো না যে তোমার কেউ নেই, তুমি মনে রেখো তোমার এই ভাই বেঁচে আছে। তো এরপর আমরা থিলাগাকে দেখি, তার চাল চলন কেমন যেন এই মুহূর্তে অদ্ভুত লাগছিল। এরপর দেখা যায় সে ওই ড্রিঙ্কের গ্লাসটা ফেলে দেয় আর সেটা খায় না। অন্যদিকে আমরা নন্দিনীকে দেখতে পাই, তাকে পোস্টমর্টেমের ডাক্তার বলে মানিক্কামকে কেউ গলায় একসাথে 7টা চাকুর আঘাত করেছে, তারপর তাকে হত্যা করেছে। আপনি হয়তো সেটা দেখেছেন তাই না? নন্দিনী বলে, হ্যাঁ, এটা তো আমি দেখেই রেখেছি রিপোর্ট থেকে। তারপর ডাক্তার তাকে বলে, সেটা দেখে থাকলে এটাও দেখে নিন। তারপর দেখা যায় মানিক্কামের মৃত্যু হয়েছে আসলে কানের পর্দা ফেটে, মানে কেউ তাকে আগেই কানের মধ্যে চাকু দিয়ে একাধারে আঘাত করে হত্যা করেছে। নন্দিনী তখন বলে, কিন্তু এটা কি করে হতে পারে? অফিসার বলে, এরকম আরো অনেক কেস আছে যাদের মৃত্যু এইভাবে হয়েছে। আমি 1995-তে মাদুরাইয়ে পোস্টমর্টেমের কাজ করতাম, তখন আমি এইরকম কিছু কেস পাই আর তাদের পোস্টমর্টেম আমিই করি। প্রত্যেকেরই পোস্টমর্টেম রিপোর্ট সেম হয়। তারপর এই তো 6 মাস আগেও এরকম আর একটা খুন হয়, আর 1999-তে এরকম 8টা খুন হয়। তবে এইরকম কেসে পুলিশ কোনো প্রমাণ পেত না, তাই তারা ভেবে নিত হয়তো খুনি যাকে খুন করতে চায় তাকে বেঁধে রেখে তার কানের কাছে কিছু ধাতু দিয়ে শব্দ করত, যার ফলে তার নাক কান দিয়ে রক্ত আসতো। তবে শেষবার খুনি চাকুও ইউজ করে আর সেটার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। নন্দিনী তখন জিজ্ঞেস করে, তো তার নাম কি আর তাকে কোন জেলে রাখা হয়েছে? ডাক্তার বলে, তার নাম ডেভিড আর রাখা হয়েছে সেন্ট্রাল জেলে। তারপর নন্দিনী কল করে একজন অফিসারকে আর অফিসার বলে, কোন ডেভিডের ব্যাপারে জানতে চান ম্যাডাম? নন্দিনী বলে, সেই ডেভিড যে 95 থেকে 99 সালের মাঝে মানুষ খুন করত নাক কান দিয়ে রক্ত বের করে। পুলিশ অফিসার বলে, ও, যাকে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করা হয়েছিল সে? নন্দিনী বলে, হ্যাঁ। তো পুলিশ অফিসার বলে, সে তো কবেই ছাড়া পেয়ে চলে গিয়েছে ম্যাডাম, এখন সে বিল্লিপুরামের একটা ছোট্ট গ্রামে থাকে। এরপর নন্দিনী গাড়ি করে বেরিয়ে পড়ে আর কল করে বিল্লিপুরাম পুলিশ স্টেশনে। সেখানের একজন অফিসার কল ধরলে নন্দিনী বলে, আচ্ছা ডেভিড কি পালায়াম কাট্টাই থেকে ছাড়া পাওয়ার পর বিল্লিপুরামে আছে? অফিসার বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। নন্দিনী বলে, তাকে নজরে রাখবেন আর সন্দেহ হলে তাকে গ্রেফতার করে নেবেন। অফিসার বলে, কিন্তু ম্যাডাম সে কি করেছে? নন্দিনী বলে, আপনি একজন খুনিকে কি করে এভাবে ঘুরতে দিচ্ছেন খোলামেলা? তার কেস কি করে ক্লোজ করলেন? তখন অফিসার বলে, ম্যাডাম সে তো বেঁচেই নেই, তাহলে কেস রেখে কি করব? নন্দিনী বলে, কি? যদি বেঁচে থাকতো তাহলে তার মুখ থেকে সত্যি বের করে নিতাম। পুলিশ অফিসার বলে, তাহলেও লাভ হতো না ম্যাডাম, কারণ সে কানে শুনতে পেত না আর মুখে বলতেও পারতো না। এরপর নন্দিনী রেগে কল কেটে দেয় আর গাড়ি থামিয়ে ফেলে। তারপর নন্দিনী সেই ছেলেকে কিছু জিজ্ঞেস করে যে সেই দিন রাতের বেলা মানিক্কামকে মদ দিয়েছিল। নন্দিনী তাকে বলে, সেই রাতে কে কে এসেছিল? ছেলেটা জানায়, মানিক্কাম স্যারের আগে একজন পুলিশ অফিসার আর তার বন্ধু এসেছিল, আর সেদিন মানিক্কাম স্যারের সাথে আনবুও এসেছিল। নন্দিনী এরপর তাদের সাথে দেখা করার কথা ভাবে। এদিকে আমরা দেখতে পাই ভিলান কান্নি আর থিলাগা এসেছে আনবুর সাথে দেখা করতে, ওই জায়গা বিক্রি নিয়ে কথা বলতে। তো থিলাগা ভিলান কান্নিকে বলে বাইরে থেকে তার দরকারি জিনিস আনতে, আর তারপর থিলাগা দেখা করতে আসে আনবুর সাথে। আনবু বলে, ও তাহলে তুই সেই জায়গাটা বিক্রি করতে চাস, কিন্তু তোকে আমার চেনা চেনা লাগছে কেন? থিলাগা বলে, না ভাই, আমি এখানে জায়গা বিক্রি করতে এই প্রথমবারের মতো এসেছি আর জায়গা বিক্রি করেই চলে যাব, আমাকে আগে থেকে চেনার তো কোনো কথাই নেই। তখন আনবু বলে, এই তুই তো সেই অ্যাম্বুলেন্সের লোক তাই না? তুই তো থিলাগা। এরপর এখানে সে থিলাগার কলার চেপে ধরে, কিন্তু থিলাগা তাকে ছুঁড়ে ফেলে আর তার ইনহেলার নিয়ে নেয়। আনবুর নিঃশ্বাস তখন বন্ধ হয়ে আসতে থাকে। থিলাগা আবারও তাকে সেটা দিয়ে বলে, তুই কি ভাবলি তোকে আমি এত সহজেই যেতে দিব? না না, এত সহজে কিচ্ছু হবে না, তোকে আমি ঠিক ততটাই কষ্ট দিয়ে মারবো যতটা কষ্ট তুই আমাকে দিয়েছিলি। এরপর দেখা যায় যেই ইনহেলার আনবু নিয়েছে সেটাতে ছিল একটা বিষাক্ত গ্যাস, যার মাধ্যমে সে দম বন্ধ হয়ে সেখানেই মারা যায়। আর এই সময় আনবুর বাড়িতে আসে নন্দিনী। ভিলান কান্নি তখন নন্দিনীকে দেখে দৌড়ে এসে থিলাগাকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে চলো,
না হলে নন্দিনী একবার আমাকে এইভাবে দেখে ফেললে আমার খবরই আছে, কারণ এইসব করা আমাদের অ্যালাও না। তাড়াতাড়ি চলো। এরপর সেখান থেকে তারা দুইজন পালিয়ে যায় আর নন্দিনী গিয়ে দেখে আনবু মরে পড়ে আছে। তারপর নন্দিনীকে ডিএসপি কথা শোনাতে শুরু করে আর বলে, সবসময় তোমাকেই কেন ক্রাইম স্পটে আগে থেকে পাওয়া যায়? ঠিক যখনই আনবু মারা যায় তখনই কি করে তুমি সেখানে ছিলে? নন্দিনী বলে, স্যার আমি সেখানে গিয়েছিলাম আনবুকে জিজ্ঞাসাবাদের জন্য। ডিএসপি বলে, হ্যাঁ, আর সেই সময় সে মারা গেল তাই না? এর কারণ কি? তুমি যখনই কাউকে জিজ্ঞাসাবাদ করতে যাও তখনই সে মারা যায়। নন্দিনী বলে, স্যার আমি কাউকে খুন করিনি, আর আপনি আমার উপর আবারও খুনের অপরাধ চাপিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। ডিএসপি বলে, এত কিছু আমি জানি না, তুমি চুপচাপ সাসপেক্টকে বের করে আনো। 24 ঘন্টা আছে মাত্র তোমার কাছে, আর তা না হলে আমি তোমার উপরই ইনকোয়ারি বসিয়ে দিব, কারণ তোমার ঘড়ি সেখানে পাওয়া গিয়েছিল। এরপর নন্দিনী সেই ছেলেটাকে আনে যে মদ দিয়েছিল সেদিন রাতে। তো তাকে এনে সব পুলিশ অফিসারকে দেখতে বলে যে কে সেদিন ছিল সেখানে, কিন্তু সে যাদেরকে দেখায় তাদের মধ্যে কেউই ছিল না। এরপর ভেতরে আসে নন্দিনী আর নিজের মতোই একটা চার্ট তৈরি করে, আর তার সাথে তখন ডাক্তারও ছিল। তো ডাক্তার বলে, আনবুর মৃত্যু হয়েছে ওই ইনহেলারের জন্য। নন্দিনী বলে, হ্যাঁ, সেখানে বিষাক্ত গ্যাস দেওয়া হয়েছিল যার ফলেই সে মারা যায়। এইরকমই মৃত্যুর শিকার এর আগেও 3 জন হয়েছিল, এটাই প্রথম না। কিন্তু ঋষি নামের এই লোক আনবুর মতো করে 3 জনকে হত্যা করেছিল। তারপর থেকে সে থাকে পূজাল জেলে 2011 থেকে এখন পর্যন্ত। ঋষির খুনের প্যাটার্নকে ফলো করে খুনি খুন করে আনবুকে, আর ডেভিড সেন্ট্রাল জেলে থাকে 99 থেকে 2007 সাল পর্যন্ত। আর তার খুনের প্যাটার্নকে ফলো করে খুনি খুন করে মানিক কামকে। তার মানে এইভাবে আলাদা আলাদা কয়েদিদের খুনের নকশাকে ফলো করে যে খুন হচ্ছে সেগুলো ইশারা করছে কোনো তৃতীয় ব্যক্তিকে, আর এই খুনগুলো একটার সাথে আর একটার সম্পর্ক অবশ্যই আছে। তখন বাইরে একজন মহিলা আসে তার ছেলেকে খুঁজতে, আর তখন বাইরে নন্দিনী এসে বলে, মূর্তি কি হয়েছে? মূর্তি বলে, এই মহিলা এসেছে তার ছেলেকে খুঁজতে। ছেলে হচ্ছে 1 নাম্বারের চোর, আর এখন চুরি রেখে সে মেয়েদেরকে বিরক্ত করত। তখন নন্দিনী ছবি দেখে জিজ্ঞেস করে, নাম কি? মহিলা বলে, ভিকি। নন্দিনী বলে, চেহারা দেখে চোরই মনে হচ্ছে। মহিলা বলে, না না ম্যাডাম, সে তো ভালো হয়ে গিয়েছিল। নন্দিনীকে তখন মূর্তি বলে, আরে না ম্যাডাম, এই ছেলে এক মেয়েকে বিরক্ত করায় তার বাবা তাকে খুব মারধর করেছে, আর এই জেলেই রেখে গিয়েছে। নন্দিনী তখন জিজ্ঞেস করে, তাই নাকি? কে সে? তখন মূর্তি বলতে চায় না, কিন্তু নন্দিনীর জোর জবরদস্তিতে সে শেষমেশ থিলাগার কথা বলে। নন্দিনী তখন রেগে বলে, তুমি আমাকে এই কথা আগে কেন বললে না? একজন জেলের কয়েদি আবার বাইরে গিয়ে মারপিট করার সাহস পায় কি করে? মূর্তি বলে, আসলে ম্যাডাম অনেক বছর পর সে বেরিয়েছে, তাই হয়তো। এরপর নন্দিনী এই মহিলার সাথে কিছুক্ষণ কথা বলে তাকে বিদায় করে চলে আসে আরো একটা প্রশ্নের উত্তরের জন্য। তারপর নন্দিনী গিয়ে হিসেব মিলিয়ে বলে, 2005 সালে থিলাগা ছিল সেন্ট্রাল জেলে ডেভিডের সাথে, তারপর সে পূজাল জেলে থাকে ঋষির সাথে। এরপর সেই ছেলেকে ডেকে জিজ্ঞেস করে, ওই রাতে কি এই পুলিশ অফিসারই গিয়েছিল মদ নিতে? ছেলেটা বলে, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ইনিই ছিল। তারপর থিলাগার ছবি দেখিয়ে বলে, আর তার সাথে এই বন্ধু ছিল? ছেলেটা বলে, তাকে আসলে ঠিকমতো দেখতে পারিনি ম্যাডাম, তার মুখ ঢাকা ছিল। নন্দিনী এরপর বলে, আর এই কেসকে আমার দিকে ঘোরানোর জন্য থিলাগা খুব বুদ্ধির সাথে আমার ঘড়িকে ইউজ করে ক্রাইম স্পটে রেখে আসে। এই মুহূর্তে থিলাগা কোথায় থাকতে পারে? এদিকে আমরা থিলাগা আর ভিলান কান্নিকে দেখতে পাই। তারা আজ এসেছে জমি বিক্রি করার জন্য। থিলাগা জমি বিক্রি করে মানির কাছে, সেই মানি যাকে টাকা দিয়েছিল আনবু। তো থিলাগা ভিলান কান্নিকে বলে, আজ আমার মেয়ে আসবে, দেখা করতে পারবো। ভিলান কান্নি বলে, ও তাই এত খুশি? থিলাগা বলে, আমার মেয়ে আমার সাথে দেখা না করার ওয়াদা করেছে। ভিলান কান্নি তখন বলে, এমন কেন? তুমি তো তাকে খুব ভালোবাসো। তাহলে? থিলাগা বলে, আমি তাকে ভালোবাসি কারণ আমি তাকে জন্ম দিয়েছি, তবে এটা জরুরি না যে সেও আমাকে ততটাই ভালোবাসবে। যাই হোক, সে আসলে আমাকে ডেকে দিও, আমি অপেক্ষা করছি। এদিকে মালার আসছিল খামাকশির সাথে। মালার বলে, আমার ওখানে যাওয়াটা কি খুব জরুরি? খামাকশি বলে, হ্যাঁ, কারণ তুমি তার মেয়ে তো, তাই। মালার বলে, সেখানে তাহলে ওই লোকও থাকবে তাই তো? খামাকশি বলে, মালার এইভাবে কেন বলছো? এত বছর পর তোমার বাবা এসেছেন। মালার বলে, না, ওই লোক আমার বাবা হতেই পারে না। তো যখন থিলাগা সেখানে সাইন করছিল তখন সেখানে নন্দিনী চলে আসে, আর এসেই বলে, তুই মানিক্কাম আর আনবুকে কেন মারলি? নিজে একজন খুনির আসামি, জেল থেকে কয়েকদিনের জন্য ছাড়া পেয়ে আবার বাইরে এসে একই কাজ করার সাহস পাস কি করে? থিলাগা তখন বারবার মানা করে যে সে এইসব খুন করেইনি। তবুও নন্দিনী তার কলারে ধরে সেখান থেকে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে।
আর সেই সময় সেখানে মালার আসে। থিলাকা বলে, ম্যাডাম আমার মেয়ে এসে গিয়েছে, আমার কলারটা একটু ছাড়ুন। কিন্তু নন্দিনীর এতে আরো রাগ হয় আর সে কলারে ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। তখনই মালার তার ছোটবেলার দৃশ্য মনে করে, একইভাবে সেদিন তার বাবাকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। তাই আজ মালারের তার বাবার প্রতি আরো ঘৃণার জন্ম হয়। তো এরপর থিলাকাকে নিয়ে আসে জজের কাছে আর বলে, স্যার এই থিলাকা কয়দিনের জন্য বেরিয়ে এসেছে, কিন্তু সে এসেই 2টো খুন করেছে। জজ বলে, কি? আমরা করুণা করে তোদেরকে কয়দিনের জন্য পরিবারের সাথে দেখা করার সুযোগ করে দেই, আর তোরা এইসব করিস? থিলাকা বলে, স্যার ম্যাডাম আমাকে কোনো প্রমাণ ছাড়াই ধরে নিয়ে এসেছেন। নন্দিনী বলে, স্যার সে যে 2টা খুন করেছে সেগুলো তার জেলের সাথীদের করা খুনের প্যাটার্ন ছিল, আর থিলাকা বেরিয়ে আসার পরই 2টো খুন হয়। তখন থিলাকা বলে, স্যার মানছি আমার জেলের সাথীদের খুনের রেকর্ড এই রকম, কিন্তু স্যার আমি বাইরে আসার আগেও ব্রিজের উপর একটা খুন হয়, যেটাকে টর্চ লাইট কেস বলা হয়, যেখানে খুনি টর্চ লাইট থেকে চাকু বের করে আঘাত করে মারে। তাহলে সেটা কি করে হলো? তারপর জজ বলে, হ্যাঁ আসলেই তো। কি ব্যাপার পুলিশ সাহেবা, আপনি কি ইনভেস্টিগেশন করে আসেননি এখানে? থিলাকা বলে, আসলে ম্যাডাম তো নিজেই তখন সাসপেক্ট ছিলেন একটা খুনের জন্য। তারপর আর কি, এইসব জানার পর নন্দিনীর কথাকে জজ সাহেব আর গুরুত্ব দেয় না এবং তাকে যেতে বলে সেখান থেকে। বাইরে আসার পর আমরা এখানে আসল কাহিনী জানতে পারি থিলাকার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। থিলাকাকে জেলের মধ্যে খুব মারধর করা হতো, কারণ সে ছিল সহজ সরল একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আজ সে ক্রিমিনালের সাথে জেলে আছে, তাও বিনা দোষে। তাই একজন তাকে বোঝায় যে তুই এখানে অপরাধ না করে শাস্তি পাচ্ছিস, তোকে ফাঁসানো হয়েছে, তাই এখন এখানে থেকে ট্রেনিং নিয়ে সেই অপরাধ করে সমান সমান করে দিস সব। এরপর থেকে থিলাকা ট্রেনিং নিতে থাকে আর সব ইনফরমেশন এক করে একদম তৈরি হয়ে যায়। তারপর সে জেল থেকে বের হয়ে কল করে তার সাথীকে আর বলে সে যেন আজ রাতে একটা ডেড বডিকে ব্রিজের কাছে নিয়ে চাকু দিয়ে আঘাত করে। তারপর সেই মতো কাজ করতে যায় তার সাথী। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছি। এখন কথা হচ্ছে থিলাকার এই সব কিছুর করার কারণ কি, সেটা আমরা সামনেই জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা নন্দিনীকে দেখতে পাই। সে ভিকিকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর নন্দিনী একটা জায়গায় গিয়ে দেখে ভিকির লাশ সেখানে কবর দেওয়া। তো অবশ্যই নন্দিনীর সন্দেহ বরাবরের মতো এবারও যায় থিলাকার উপর। আর থিলাকা যখন হাজিরা দিতে আসে তখন তাকে সেখানে আটকে রাখে নন্দিনী আর বলে, এবার কি করবি? এবার তো তোর বিরুদ্ধে আমার হাতে প্রমাণও আছে। কিন্তু তখনও থিলাকা বলছিল আমি মারিনি তাকে। কিছুক্ষণ পর নন্দিনীর কাছে কল আসে আর তাকে জানানো হয় ভিকির লাশের মধ্যে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না। তারপর নন্দিনী মূর্তিকে বলে, থিলাকা ভিকিকে মারেনি আর মানিককামকেও মারেনি, রিপোর্ট দেখো। তারপর দেখা যায় সেখানে ভিকির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে। নন্দিনী বলে, আমি মনে করেছিলাম কেসকে ঘোরানোর জন্য থিলাকা আমার ঘড়ি চুরি করেছে, কিন্তু সেই কাজ ছিল ভিকির, কারণ তার এরকম ছোটখাটো চুরি করার অভ্যাস ছিল। আর পরের দিন ভিকি ছাড়া পাওয়ার পর এই মানিককামের খুন হয়ে যায়। তো এরপর থিলাকাকে সে যেতে দেয়। এরপর থিলাকা আরেকবার ভিলান কান্নিকে পাঠায় এটা বলতে যে মানিকে ধরলেই আসল সত্য বেরিয়ে আসবে, কারণ সেদিন মানি ভিকিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। এরপর নন্দিনী মানিকে ধরে ইচ্ছা মতো মারে। তারপর মানি সব সত্যি বলা শুরু করে। মানি বলে তাকে আনবো 50 লাখ টাকা দেয় মানিককামকে খুন করার জন্য, কিন্তু সে রিস্ক নিতে চায়নি, সেজন্য অল্প টাকা দিয়ে ভাড়া করে ভিকিকে, আর সে রাজিও হয়ে যায় খুন করতে। এরপর সে বলে তবে ভেতরে যাওয়ার পর আমি তার আগে তাকে মেরে ফেলি। এরপর যখন দেখি আনবু মারা যায় তখন আমরা ভয় পেয়ে যাই যে যদি ভিকি ধরা পড়ে সবকিছু বলে দেয়, তাই তাকে বলে আত্মসমর্পণ করতে। কিন্তু সে আমাকে বলে আরো টাকা দিতে, আর সে এটাও বলে মানিককামকে মারার আগেই অন্য কেউ এসে তাকে হত্যা করে চলে গিয়েছিল, আমরা মৃত মানুষকেই আবার মেরেছি। তো এখন যদি টাকা না দেয় তাহলে সে গিয়ে সব বলে দিবে পুলিশকে। ওই সময় মানি তাকে খুন করে সেখানেই কবর দিয়ে দেয়। তো এখানে বোঝা যায় এদের মধ্যে তৃতীয় কেউই এই খুনটা করেছে। কিন্তু সে কে? নন্দিনী এরপর আসে সেন্ট্রাল জেলে সেই সব বোবাকালা কয়েদিদের সাথে কথা বলতে। তখন নন্দিনী এখানে থিলাকার ছবি দেখালে সবাই তার প্রশংসা করে আর বলে সে খুবই ভালো একজন মানুষ। এরপর আমরা এখানে থিলাকার অতীতের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখতে পাই, যেখানে আজ থিলাকা একটা মেয়েকে তার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে হসপিটালে। এসে সে জেনি নামের একজন সিস্টারকে ডাকে, কিন্তু সে কানে শুনতে পায় না এবং বলতেও পারে না। তাই প্রথমে থিলাকা রেগে যায়, কারণ সে তো জানতো না জেনি কথা বলতে পারে না আর কানেও শোনে না। এরপর জানতে পেরে সে ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলে। সেই ভালোবাসা থেকে বিয়ে এবং তারপর জন্ম হয় মালারের। তো একদিন কাথির নামের একটা ছেলে কল করে থিলাকাকে আর বলে আমাকে বাঁচাও ভাই, আমাকে তারা মেরে ফেলবে। থিলাকা তখন সেই ঠিকানায় আসে আর দেখে এখানে তো ডিএসপি নিজেই বসে আছে ছেলেটাকে মারার জন্য। তখন সেখানে থিলাকা বলেছিল আমি তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব, যদি পারো তাহলে
তোমরা আটকে দেখাও। এরপর এখানে বেশ মারামারি হয়, কিন্তু থিলাগা তার কথা রাখে আর সে সত্যি সত্যি ওই ছেলেটাকে নিয়ে আসে। তারপর কাথির পরের দিন পুলিশকে বলে, আমি ডিএসপির বোনকে ভালোবাসতাম, কিন্তু তিনি আমাকে ডেকে নিয়ে অনেক মারধর করেন, আর যদি থিলাগা না থাকতো তাহলে আমি আজ বাঁচতে পারতাম না। তো এরপর পুলিশ অফিসার ডিএসপিকে কল করে জানায় যে এই মামলা যদি একবার বাইরে আসে তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে, তাই শান্ত মাথায় এটাকে শেষ করতে হবে, কিন্তু কাথিরকে মারা যাবে না, তাহলে সব দোষ আপনার উপর আসবে। ডিএসপি তখন বলে, তাহলে কি আমার বোনের বিয়ে এই ফকিরের সাথে করিয়ে দিব নাকি? তাকে একদিন আমি কেটে রেখে দিব বলছি। তো এরপর সে ডিএসপি কে বলে, আগে আপনি একটু থিলাগাকে বোঝান, কারণ সে সবকিছু দেখেছে নিজের চোখে, তাই তার সাথে কিন্তু অনেক কিছু করতে পারে। তো এরপর ডিএসপি আসে থিলাগার সাথে কথা বলতে। তখন থিলাগা বলে, তাদের বিয়ে দিয়ে দিলে কি সমস্যা, দুইজনই ডাক্তার হবে কয়দিন পর, কিন্তু ডিএসপির আসল ইচ্ছে হচ্ছে তার বোনের যার সাথে বিয়ে হবে তাকে কোটিপতি হতে হবে, শুধু পড়াশোনা জানলেই হবে না। এই নিয়ে এখানে অনেকক্ষণ তর্ক হয় থিলাগার সাথে তার। তারপর দেখা যায় একদিন রাতের বেলা বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিল থিলাগা, ওই সময় তাকে কল করে ডিএসপি, আর সে বলে পেরিওর রাস্তা দিয়ে একটা অটো যাচ্ছিল, তার ঠিক অন্য দিক থেকে একটা ট্রাক খুব ফাস্ট আসছিল। দেখতে দেখতেই সেই অটোর সাথে ধাক্কা লেগে যায়, আর আমার সামনেই সেই অটো উল্টে যায়। থিলাগা তো আসলে নর্মাল একটা ফোন কল ভেবেছে, তাই সেও বলে, ইস খুব খারাপ হলো ব্যাপারটা। ডিএসপি বলে, সেই অটোতে একটা মেয়ে ছিল। থিলাগা এখনো বুঝতে পারে না তার সাথে সামনে কি হতে যাচ্ছে। সে খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, মেয়েটার আঘাত বেশি লাগেনি তো? কেমন আছে মেয়েটা? ডিএসপি বলে, না, হেল্প করার জন্য লোক এসেছে। তোর কাছে কি 10 সেকেন্ড আছে? না না, 1 সেকেন্ড আছে। কি এখন তো ভয় পেয়েছিস? থিলাগা এখন বুঝতে পারে কে এতক্ষণ কথা বলছিল। ডিএসপি বলে, মেয়েটা বেচারি কথাও বলতে পারে না। যখন তারা বুঝতে পারে এই মেয়ে তোর স্ত্রী, তখন একজন বড় দাড়িওয়ালা লোক এসে তোর স্ত্রীর পেটে চাকু ঢুকিয়ে দেয় আর সেখানেই মেরে ফেলে। থিলাগা তখন অস্থির হয়ে যায় আর বলে, না না, তুই মিথ্যা বলছিস, আমি জানি। ডিএসপি বলে, তোর স্ত্রী রাস্তায় কাতরাচ্ছে, তুই তো অ্যাম্বুলেন্স ড্রাইভার তাই না? 1 সেকেন্ডের দেরিতেও কারো প্রাণ যেতে পারে, তুই তো জানিস। তাহলে দ্রুত আয়, তোর স্ত্রীকে বাঁচিয়ে নে। থিলাগা তখন তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসে আর এসে দেখে জেনি অটোতে আর তার পেটে চাকু। থিলাগা সেই চাকু এক টানে বের করে আর জেনিকে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে রাখে, কিন্তু সেখানেও হাজারো বাইক গাড়ি দিয়ে ইচ্ছা করে রাস্তা ব্লক করে রাখে তারা, আর ডিম ছুঁড়ে মারতে থাকে থিলাগার গাড়িতে। কিন্তু থিলাগা তো হার মানবে না, সে অ্যাম্বুলেন্সকে সম্পূর্ণ স্পিডে চালানো শুরু করে। আর তখন বাইকাররা সরে গিয়ে তার পাশে পাশে আসে আর তার মুখে গ্লাস ছুঁড়ে মারে, গাড়িতে আগুন দেয়, কিন্তু কোনো কিছুই তাকে আটকে রাখতে পারে না। সে তার সর্বস্ব দিয়ে জেনিকে ঠিকই হসপিটালে আনে। ডাক্তার কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বাইরে আসে। তখন থিলাগা পাগলের মতো বলে, আমি জানি জেনি ভালো হয়ে যাবে, কারণ কি জানেন ডাক্তার, আজ পর্যন্ত আমার অ্যাম্বুলেন্স দিয়ে আনা কারো মৃত্যু হয়নি, আমি তাদেরকে সবসময় সঠিক সময়ে নিয়ে এসেছি। তখন ডাক্তার বলে, অ্যাম্বুলেন্স দিয়ে আনার সময় মৃত্যু হয়েছে তার, কিছুক্ষণ আগে আনলেও হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। এখন এই কথায় থিলাগা একদমই ভেঙে পড়ে যে সে যদি 1 মিনিট আগেও নিয়ে আসতে পারত তাহলে হয়তো তারা জেনিকে বাঁচাতে পারত। থিলাগা তখন মানতেই পারছিল না যে সে সারা জীবন পারফেক্ট সময় রুগীকে নিয়ে এসেছে, আর আজ সে নিজের স্ত্রীর জীবন বাঁচাতেই ব্যর্থ কি করে হলো। তারপর জেনিকে নিয়ে আসা হয় আর তার শেষ কাজ সম্পন্ন করা হয়। তারপরে থিলাগাকে ধরে নিয়ে আসে পুলিশ, আর আদালতে এটা প্রমাণ করে যে জেনি আর কাথিরের অবৈধ সম্পর্ক ছিল, যা জানার পর থিলাগা রাগে তার স্ত্রীকে খুন করে এবং কাথিরকেও। তো সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত থিলাগাকে আজীবন কারাদণ্ড দিয়ে দেয়। কিন্তু এই সব কিছুর পেছনে আসলে তো ছিল ডিএসপি, আর সে তার রাগের বশবর্তী হয়েই থিলাগার স্ত্রীকে মেরে ফেলেছে, কারণ থিলাগার সাথে তার কথা কাটাকাটি হয়েছিল ওই যে তার বোন আর কাথির সম্পর্ক নিয়ে, আর তার জের ধরেই সে থিলাগার নিরীহ স্ত্রীকে অনেক অত্যাচার করে খুন করে ফেলে আর সব দোষ দিয়ে দেয় বেচারা থিলাগার উপর। আর পরবর্তীতে থিলাগাও এই ব্যাপারটা বুঝতে পারে, আর তখন থেকেই তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। তো দৃশ্য আসে বর্তমানে। তখন নন্দিনী বলে, হতে পারে সেই খুনগুলো সে করেনি, কিন্তু এই খুনগুলো নিশ্চিত সেই করেছে। এদিকে আমরা থিলাগাকে দেখতে পাই, আর সে এখানে ভাবে কি করে সে আনবু আর মানিক্কামকে খুন করেছে। সেই রাতে যখন মদ খেতে একটা নীরব জায়গায় আসে, তখন পুলিশ অফিসার মদ খেলেও
থিলাগা খায় না। সে সেখান থেকে চলে আসে মানিক্কামের কাছে এবং তাকে সেখানে বেঁধে রেখে তারপর নিচে শব্দ করে একটা ধাতু দিয়ে, আর এই শব্দে মানিক্কামের নাক কান দিয়ে রক্ত এসে মারা যায়। দৃশ্য আসে বর্তমানে, আর নন্দিনী বুঝতে পারে তার নেক্সট টার্গেট তাহলে ওই ডিএসপি। তাই নন্দিনী থিলাগার সাথে দেখা করে আর তাকে বলে আর মাত্র কিছুক্ষণ, তারপরই তোমার আবারও জেলে ফিরে যেতে হবে, আর চারদিকে পুলিশই পুলিশ থাকবে। আমিও দেখব কি করে তুমি তোমার পরের টার্গেট পূরণ করো। নন্দিনী তখন গিয়ে ওই ডিএসপিকেও সাবধান করে, কিন্তু সে উল্টো প্ল্যান করে থিলাগাকে খুন করার। তবে থিলাগা সুযোগ পেয়ে সব দিকে অন্ধকার করে দেয়, আর এত সিকিউরিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডিএসপিকে ধরে নিয়ে আসে আর এনে একদম মারাত্মকভাবে মারতে থাকে আর বলে আমার জেনিও নিশ্চয়ই এরকমই পেন পেয়েছিল, তাই না? এই সময় সে অনেক ক্ষমা চায় থিলাগার কাছে, কিন্তু থিলাগার ভেতর এখন আর সেই নরম মন নেই, তাই তাকে আধমরা করে ফেলে আসে সে। যখন সেখান থেকে তুলে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য যায়, তখন নন্দিনী দেখে এটা তো অন্য অ্যাম্বুলেন্স, আর দেখা যায় সেই অ্যাম্বুলেন্স চালিয়ে দূরে নিয়ে যায় থিলাগা। সে তারপর অ্যাম্বুলেন্স থামিয়ে ডিএসপিকে বলে কেমন লাগছে যখন চিকিৎসা পেয়েও পায় না কেউ, কেমন অনুভূতি হচ্ছে এখন? এই কষ্টটাই আমি দেখব বলে এত অপেক্ষা করেছি, তুইও মর, আমি দেখব বসে বসে। আমার জেনিও হয়তো চিকিৎসা না পেয়ে এরকমই একটু একটু করে নিজের জমিয়ে রাখা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তাই না? তো এরপর মারা যায় ওই ডিএসপি। নন্দিনী তো নিশ্চিত থাকে থিলাগাই করেছে এইসব, আর সে বাসায় থাকবে না এই কাজ করে থাকলে। কিন্তু দরজা খুললে দেখা যায় সে ভেতরেই বাচ্চাদের সাথে খেলছিল। তো নন্দিনী তখন আবারও থিলাগাকে ধরতে যেও ধরতে পারে না, এবং থিলাগারও প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হয়ে যায়। এরপর সেই দিন চলে আসে যেদিন আবারও তাকে জেলে ফিরে যেতে হবে। থিলাগা তখন সবাইকে কিছু টাকা দেয় আর বলে এগুলো দিয়ে তোমরা তোমাদের প্রয়োজন মিটিয়ে নিও। তারপর যেতে যেতে নন্দিনী বলে এই প্রতিশোধ নিয়ে কি খুব পুণ্যের কাজ করলে? থিলাগা বলে যারা অন্যকে মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট দেয় তাদেরকে বা তাদের কাজকে যদি আপনার পুণ্য মনে হয় তাহলে আমার কিছুই করার নেই। নন্দিনী বলে নিজের মেয়েকে তো তুমি বলতেও পারবে না যে তুমি নির্দোষ। থিলাগা বলে আপনি হয়তো কখনো সেই সব কয়েদির মেয়েদের কান্নার শব্দ পাননি, আমি পেয়েছি। তাই আমি চাই না আমার মেয়ে আমাকে নির্দোষ ভেবে সেই পানি চোখ থেকে ফেলুক, তার চেয়ে সে আজীবন আমাকে খুনি ভেবে রাগ করে ঘৃণা করে থাক, তাও আমি খুশি। আমি জেলে থেকে তাকে যদি খুশি করতে পারি তাহলে তাই করব, এর জন্য মরে গেলেও দুঃখ নেই। তারপর আর নন্দিনী কিছুই বলতে পারে না, মাথা নত করে থাকে। মাসখানেক পর নন্দিনী আসে তার সাথে জেলে দেখা করতে। তবে দেখা যায় নন্দিনী তার সাথে করে নিয়ে এসেছে মালারকে এইভাবে এখানে দেখে তো মারাত্মক চমকে যায় থিলাগা। মালার এই প্রথম থিলাগাকে এত ভালোবেসে আবেগ থেকে বাবা বলে ডাকে, আর সেই ছোট্টবেলার মতো বাবা মেয়ে হাত মেলায়। আর মালার প্রচন্ড কান্না করে তার বাবার কাছে আসে। বাবা মেয়ের এই আনন্দ দুঃখের কান্নার সাথেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।